আমরা শেষ এপিসোডে দেখেছিলাম ব্লাড শ্যাডো স্কোয়াডের আক্রমণের কারণে মানবেইয়ের এলিয়েন টেন্ট মিউটেট হয়ে বিস্ফোরিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে মিস্টার লেও সেই স্কোয়াডের হাতে গুরুতরভাবে আহত হয়েছিলেন। ঠিক তখনই জু কিং সেখানে এসে ব্লাড শ্যাডো স্কোয়াডকে একে একে শেষ করতে শুরু করে। মানগইয়ের মৃত্যুর কারণে সে ভীষণভাবে দুঃখিত হয়ে পড়েছিল। আর তখনই সবাই ইরি সিঙ্গিং শুনতে শুরু করে। সেই ফোক সংটি প্রথমেই ব্লাড শ্যাডো স্কোয়াডের লিডারকে মেরে ফেলে, কিন্তু তারা জু কিংকে কিছু করতে পারেনি, কারণ মিস্টার লে মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু ছিল যার কারণে তিনি প্রতিবারই সেই সিঙ্গিং থেকে বেঁচে যাচ্ছিলেন। এরপর জু কিং তাকে আহত অবস্থায় তুলে সেখান থেকে বেরিয়ে পড়ে। একই সঙ্গে মানগইয়ের স্পিরিট তাকে পথ নির্দেশ দিয়েছিল, যার কারণে জু কিং তার বন্ধুদের কাছে পৌঁছাতে সক্ষম হয়। এবার এই এপিসোডের শুরুতেই আমাদের স্ক্যাভেঞ্জার ক্যাম্পের দৃশ্য দেখানো হয়। আসলে মিস্টার লেকে ফরবিডেন জোন থেকে উদ্ধার করে সরাসরি মাস্টার বাইয়ের কাছে নিয়ে আসা হয়েছিল। এখানে গ্রেট হিলার মাস্টার বাই তাকে পরীক্ষা করে বলতে শুরু করেন, ভালো হয়েছে, তুমি তাকে দ্রুত এখানে নিয়ে এসেছো, আর এই কারণেই আমি লেইকে বাঁচাতে পেরেছি। সঙ্গীরা মিস্টার লেইকে বলছিল যে বহু বছর আগে তুমি অনেক ধরনের আঘাতের মুখোমুখি হয়েছিলে, তখনই তোমার মেরিডিয়ান পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও তুমি সেগুলো আবার পুনর্গঠন করেছিলে, যা সত্যিই প্রশংসার যোগ্য। তবে তোমার শরীরে সেই পুরনো ক্ষতগুলো এখনও রয়ে গিয়েছিল, আর এই নতুন আঘাতগুলো সেই পুরনো ক্ষতগুলোকে আবারও তাজা করে দিয়েছে, যার কারণে তোমার সমস্ত কাল্টিভেশন চলে গেছে। কথা শুনে জু কিং ভীষণ হতাশ হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে মিস্টার লিকে বাঁচিয়ে নিয়ে এলেও তার সমস্ত শক্তি তো শেষ হয়ে গেছে, আর এই পৃথিবীতে শক্তিই সবকিছু। তখন মাস্টার বাই তাকে কোনো চিকিৎসার কথা বলতে যাচ্ছিলেন, কিন্তু মিস্টার লে তাকে কিছু বলতে বাধা দেন। তিনি বলেন, আমাদের স্ক্যাভেঞ্জারদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমরা যদি জীবনের অর্ধেক সময়ও বেঁচে থাকতে পারি তাতেই বা কম, বুড়ো হয়ে মারা যাওয়া তো আমাদের ভাগ্যেই নেই। ঠিক তখনই মাস্টার বাই একটি প্রেসক্রিপশন জু কিংয়ের হাতে ধরিয়ে দেন। তিনি বলেন, সাধারণভাবে এই ওষুধগুলো অনেক বেশি শক্তিশালী, কিন্তু মিস্টার লে বাঁচবেন কিনা সেটা তার ভাগ্যের উপর নির্ভর করবে। যদি তার ভাগ্যে বেঁচে থাকা লেখা থাকে তাহলে এই ওষুধগুলো অবশ্যই তাকে বাঁচিয়ে দেবে। কথা শুনে জু কিং তার সামনে মাথা নত করে তাকে ধন্যবাদ জানাতে থাকে। এরপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। একই সঙ্গে আমরা দুজন লোককে দেখতে পাই যারা দূর থেকে তাদের উপর নজর রাখছিল। তাদের মধ্যে একজন ক্যাম্পের লিডার জ্যাং শিয়ানের সঙ্গে বলতে শুরু করে, তোমাকে যে কোনোভাবে মানুষের মাস্ক পাঠাতেই হবে, যদি আমরা পর্যাপ্ত মাস্ক না পাই তাহলে আমি তোমার এই ক্যাম্পের মানুষদের হত্যা করা শুরু করব। এর জবাবে জ্যাং শিয়ান বলে, এই জায়গাটি বজরাস অ্যাক্টের অধীনে রয়েছে, তাছাড়া মাস্টার বাইও এই ক্যাম্পে উপস্থিত আছেন, তাই আমরা নিজেদের ইচ্ছে মতো কিছু করতে পারি না। অন্যদিকে সেই দ্বিতীয় লোকটির নাম ছিল সান শিয়ান শ্যাং, এবং তাকে মিস্টার সান নামে ডাকা হতো। সে ক্যাম্প লিডার জ্যাং শিয়ানকে বলছিল, আমাদের যে কোনো মূল্যে থান্ডার স্কোয়াডকে ধ্বংস করতে হবে। এদিকে মিস্টার লে একটি বাক্সের মধ্যে তার সঙ্গীদের জিনিসপত্র রাখতে থাকেন। তিনি বলেন, বাচ্চাটি ব্লাড শ্যাডো স্কোয়াডকে শেষ করে দিয়েছে, তাই এখন আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে। একই সঙ্গে তার মনে পড়ছিল কিভাবে মানগইয়ের স্পিরিট তাকে পথ দেখিয়েছিল। মানগই এবং মিস্টার লে খুব ভালো বন্ধু ছিলেন, আর এই কারণেই মানগইয়ের মৃত্যুতে মিস্টার লে গভীরভাবে আঘাত পেয়েছিলেন। তিনি এই তিনজনকে বলেন, তোমরা কিছুক্ষণের জন্য বাইরে যাও, আমি কিছু সময় আমার বন্ধুর সঙ্গে কাটাতে চাই। তখন শিজি এবং লিমিয়া সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। জু কিং দেখতে পায় মিস্টার লে ভীষণ হতাশ হয়ে পড়েছেন। তিনি তার বন্ধু মানগইকে মনে করে মদ পান করতে শুরু করেন, আর জু কিং তার এই কষ্ট আর সহ্য করতে পারছিল না। তাই সে সঙ্গে সঙ্গে মাস্টার বাইয়ের সঙ্গে দেখা করতে চলে যায়। সে তাকে জিজ্ঞেস করে, মিস্টার লেকে বাঁচানোর কি কোনো উপায় নেই? আমি জানি আপনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু মিস্টার লে আপনাকে থামিয়ে দিয়েছিলেন। তখন মাস্টার বাই বলতে শুরু করেন, ফরবিডেন জোনে একটি ডেস্টিনি ফ্লাওয়ার রয়েছে। এই হার্বটির বিশেষত্ব হলো এটি শরীরের আহত অংশগুলোকে আবার নতুন করে গজাতে তুলতে পারে। কোনো ব্যক্তি যদি মৃত্যুর দ্বারপ্রান্তেও থাকে তাহলেও এই ডেস্টিনি ফ্লাওয়ার তার শরীরে নতুন জীবন ফিরিয়ে দিতে পারে। একথা শোনা মাত্রই জু কিং তাকে জিজ্ঞেস করে, আমি যদি ডেস্টিনি ফ্লাওয়ার নিয়ে আসি তাহলে কি মিস্টার লেকে বাঁচানো সম্ভব? এর জবাবে মাস্টার বাই বলেন, হ্যাঁ অবশ্যই, এই ডেস্টিনি ফ্লাওয়ার তাকে নতুন জীবন ফিরিয়ে দেবে, কিন্তু এই হার্বটি অত্যন্ত বিরল। বহু বছর আগে ফরবিডেন জোনে এই হার্বটি দেখা দিয়েছিল। তখন কে জানে কত মানুষ ফরবিডেন জোনে এর সন্ধানে গিয়েছিল। তাদের আশা ছিল তারা হয়তো এই ফ্লাওয়ারটি খুঁজে পাবে, কিন্তু তাদের মধ্যে কেউই জীবিত ফিরে আসতে পারেনি। তাদের সঙ্গে আসলে কি ঘটেছিল তারও কোনো চিহ্ন পাওয়া যায়নি। এই কারণে জু কিং ফ্লাওয়ারটির সন্ধানে ফরবিডেন জোনে চলে যায়। ডেস্টিনি ফ্লাওয়ার দেখতে কেমন সে সেটাও জানত না, তাই তার চোখে যে কোনো অদ্ভুত ফ্লাওয়ার পড়লেই সে সেগুলো সংগ্রহ করতে শুরু করে। জু কিং ঠিক করে নিয়েছিল সে যে কোনো মূল্যে সেই ফ্লাওয়ারটি খুঁজে বের করবে। এরপর আমাদের মাস্টার বাইয়ের শিষ্যদের দেখানো হয়। তাদের মধ্যে মেয়েটির নাম ছিল টিয়ানি,
এবং ছেলেটির নাম ছিল চেন ফেওয়ান। টিয়ানি ক্লাসে তার মাস্টারকে একটি হার্ব সম্পর্কে বলছিল, আর অন্যদিকে চেন ক্লাসের মধ্যেই ঘুমোচ্ছিল। ঠিক তখনই মাস্টার বাই বুঝতে পারেন যে জুকিং সেখানে উপস্থিত রয়েছে, তাই সে তাকে সঙ্গে সঙ্গে ক্লাসরুমে ডেকে নেন। জুকিং তাকে অভিবাদন জানিয়ে একটি হার্ব দেখায়। সে জিজ্ঞেস করে, সিনিয়র, এটাই কি সেই ডেস্টিনি ফ্লাওয়ার? এর উত্তরে মাস্টার বাই না সূচক উত্তর দেন। তখন জুকিং তার পরামর্শের জন্য টাকা দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে চলে যায়। সে প্রতিদিন মাস্টারের লেকচার দরজার বাইরে থেকেই নোট করত। এরপর ফরবিডেন জোন থেকে কোনো অদ্ভুত হার্ব নিয়ে এসে তাকে জিজ্ঞেস করত, মাস্টার, এটাই কি সেই ডেস্টিনি ফ্লাওয়ার? আর প্রতিবারই সে না সূচক উত্তর পেত। এভাবে প্রায় 1 মাস ধরে এই ঘটনা চলতে থাকে। জুকিং টানা 1 মাস ধরে ফরবিডেন জোনের মতো বিপজ্জনক এলাকায় যেতে থাকে। একদিন সেখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আর সেখানেই টিয়ানি জুকিংয়ের অপেক্ষা করছিল। সে বলছিল, আজ ওই ছেলেটা এখানে আসেনি। ঠিক তখনই জুকিং সেখানে পৌঁছে যায়। সেদিন সে বেশ গুরুতরভাবে আহত হয়েছিল। এরপর মাস্টার বাই তার শিষ্য চেন ফে ইউয়ানকে নাইট কপস মর্নিং গ্লোরি সম্পর্কে প্রশ্ন করেন, কিন্তু চেন তো অর্ধেক সময় ক্লাসেই ঘুমিয়ে থাকে। সে আর এর উত্তর কি দেবে? এ কারণে মাস্টার বাই তার উপর রেগে যান। তিনি বলেন, শাস্তি হিসেবে তোমাকে হার্বাল স্ক্রিপচার 10 বার লিখতে হবে। এরপর সেই একই প্রশ্ন টিয়ানিকে করা হয়। তখন মেয়েটি বলে, নাইট কপস মর্নিং গ্লোরিকে পয়জন মাউন্টেন টার্টেল দাও নামেও পরিচিত বলা হয়। কিন্তু এরপর আর টিয়ানিরও কিছু মনে পড়ছিল না। তখন মাস্টার বাই একই প্রশ্ন জুকিংকে করে বসেন। তিনি বলেন, বাচ্চা, তুমি এই হার্বটি সম্পর্কে বলো। জুকিং তাকে উত্তর দিয়ে বলতে শুরু করে, এই হার্বটিকে পয়জন মাউন্টেন রুট টার্টেল দাও বলা হয়। এটি বিশেষভাবে শ্যাডো মাউন্টেনের লতাগুলোর ওপর জন্মায়। শরীরের বিষাক্ত তাপ দূর করার জন্য এটি ব্যবহার করা যায়। তখন মাস্টার তাকে জিজ্ঞেস করেন, যদি কেউ এই হার্বটি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করে তাহলে কি কি উপসর্গ দেখা দেবে? জুকিং বলে, এই হার্বটি বেশি পরিমাণে গ্রহণ করলে পেটে ব্যথা হবে। একই সঙ্গে সেই ব্যক্তির মাথা ঘুরবে এবং হ্যালুসিনেশনও দেখা দিতে পারে। তাকে দ্রুত সুস্থ করা জরুরি, তা না হলে মাত্র 15 মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়ে যাবে। জুকিংয়ের উত্তর শুনে মাস্টার বাইয়ের শিষ্যরা ভীষণভাবে অবাক হয়ে যায়। মাস্টার বাই জুকিংকে জিজ্ঞেস করেন, বলতো, যদি ভুল করে কেউ ওভারডোজ নিয়ে ফেলে তাহলে তাকে কিভাবে সুস্থ করা যাবে? জুকিং বলতে শুরু করে, সেই ব্যক্তিকে বমি করতে হবে, পাশাপাশি তাকে 3 দিন ধরে ইন ইয়াং ডুয়াল হার্ব খাওয়াতে হবে। তখন মাস্টার বাই তাকে ইন ইয়াং ডুয়াল হার্ব সম্পর্কে জিজ্ঞেস করেন। জুকিংও এর উত্তর দিতে শুরু করে। সে বলে, এই হার্বের মধ্যে রাইচাস এবং ইন 2 ধরনের বৈশিষ্ট্যই রয়েছে। ইয়াং হলো একটি মেডিসিন, আর ইন হলো একটি পয়জন। জুকিংয়ের এই উত্তরগুলো শুনে মাস্টার বাই ভীষণ খুশি হয়ে যান। তার মনে পড়ে যায় যেদিন তিনি প্রথম ক্যাম্পে এসেছিলেন সেদিনই 7 পিকের মাস্টার জুকিংয়ের ব্যাপারে বলেছিলেন। 7 পিকের মাস্টার বলেছিলেন, এই ছেলেটার মধ্যে অসাধারণ সম্ভাবনা রয়েছে, তাই আমি ভাবছিলাম আপনিও হয়তো তাকে একজন ডিসাইপল হিসেবে গ্রহণ করতে পারেন। এমনটা হলে সে আপনার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করতে পারবে। তখন সে একজন কাল্টিভেটরের পাশাপাশি একজন স্কলারও হয়ে উঠবে। সেই কথাগুলো মনে করে মাস্টার বাই মনে মনে বলতে থাকেন, বাচ্চাটি সত্যিই একজন প্রতিশ্রুতিমূলক প্রতিভা। এরপর তিনি জুকিংকে বলেন, আমি জানি তুমি এখানে শুধু ডেস্টিনি ফ্লাওয়ার সম্পর্কে জানতে আসতে, কিন্তু কাউকে সুস্থ করা বা কারোর জীবন বাঁচানোর জন্য তুমি শুধু ডেস্টিনি ফ্লাওয়ারের উপর নির্ভর করে থাকতে পারো না। তোমাকে কাল থেকে এখানে এসে আমার লেসনে অংশ নিতে হবে। আসলে মাস্টার বাই নিজে থেকেই জুকিংকে তার ডিসাইপল হিসেবে গ্রহণ করেছিলেন, আর এটা শুনে শুধু জুকিং নয়, তার 2 ডিসাইপলও ভীষণ খুশি হয়ে যায়। পরের দিনই জুকিং ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ঠিক তখন মিস্টার লে বলেন, যেহেতু তিনি তোমাকে নিজের ডিসাইপল বানিয়েছেন, তাই তোমার মাস্টারের জন্য কোনো না কোনো উপহার নিয়ে যাওয়া উচিত। এই ওয়াইনটা তাকে উপহার দাও, এই ওয়াইন তার বেশ পছন্দ হবে। এর জবাবে জুকিং বলে, আমি তো সেখানে শুধু পড়াশোনা করতে যাচ্ছি, তাকে এই ওয়াইন দেওয়া কি ঠিক হবে? তখন মিস্টার লে বলেন, শুধু ওয়াইন নয়, তার জন্য কিছু কয়েনও উপহার হিসেবে অবশ্যই নিয়ে যাবে। মাস্টার বাই পার্পল ল্যান্ডের এক নোবেল পরিবারের সদস্য, আর তিনি নিজে থেকেই তোমার সঙ্গে তার মেডিসিনের জ্ঞান ভাগ করে নিতে চাইছেন, তাই তোমাকে এই সুযোগের সঠিক ব্যবহার করতে হবে। মাস্টার বাইয়ের ডিসাইপল হওয়া অনেক সম্মানের বিষয়। তুমি যদি মন দিয়ে মেডিসিনের পড়াশোনা করো তাহলে ভবিষ্যতে তুমিও একজন হিলার হতে পারো। তাই তিনি যতদিন এখানে আছেন ততদিন মন দিয়ে পড়াশোনা করবে। আসলে মিস্টার লে একজন বাবার মতো করে জুকিংকে পথ দেখাচ্ছিলেন। এরপর জুকিং তার 2টি উপহার নিয়ে মাস্টার বাইয়ের কাছে চলে যায়। সে কয়েন এবং ওয়াইন দুটোই তার সামনে তুলে দেয়। মাস্টার বাই সঙ্গে সঙ্গে ওয়াইন তুলে ঢকঢক করে খেতে শুরু করেন, আর জুকিং কয়েনের থলিটি তার টেবিলের উপর রেখে দেয়। এভাবেই মাস্টার বাইয়ের ক্লাস শুরু হয়ে যায়। এভাবে প্রথম দিনটি কেটে যায়। জুকিং বাড়ি ফিরে আসতেই মিস্টার লে তাকে জিজ্ঞেস করেন, তুমি কি রোস্টেড স্নেক বানাতে পারবে? একথা শুনে জুকিং অবাক হয়ে যায়, কারণ এটি তো মিস্টার লের প্রিয় খাবার। এরপর সে রান্না করতে শুরু করে। কিছুক্ষণ পর সে তার বানানো ভাজা স্নেক টেবিলে পরিবেশন করে, তবে সেটা খাবার ছিল নাকি কয়লা সেটাই বোঝা যাচ্ছিল না। শিজি এবং লিমিয়া সেটা দেখেই বলতে শুরু করে, খাবারটা এতটাই বিশ্রী দেখাচ্ছে যে এটা খাওয়ার একদম ইচ্ছে করছে না। এমনিতেও আমাদের তো ক্ষুধাই নেই। তখন মিস্টার লে লি জুকিংকে বলেন, এই দুজনের কথা উপেক্ষা করো, আমি তো এই খাবার খাওয়ার জন্য ভীষণ আগ্রহী। এরপর তিনি অনিচ্ছা সত্ত্বেও প্রথম কামড়টা মুখে দেন। লি জুকিং ভাবল, সিনিয়র যখন খেয়েছেন তাহলে নিশ্চয়ই খাবারটা ভালো হয়েছে, তাই সেও এক কামড় খেয়ে নেয়। আর সে যতটা আনন্দ নিয়ে কামড়টা মুখে দিয়েছিল ঠিক ততটাই দ্রুত সেই কামড় বাইরে বেরিয়ে আসে।
আসলে মিস্টার লে তার সামনে শুধু কামড় খাওয়ার ভান করেছিলেন যাতে লিজু কিংকে নিয়ে মজা করা যায়। এরপর সবাই জোরে জোরে হাসতে হাসতে লিজু কিংকে নিয়ে মজা করতে শুরু করে। লিজু কিংয়েরও হাসি পাচ্ছিল, কারণ মিস্টার লে তাকে বোকা বানিয়ে দিয়েছিলেন। পরের দিন তার ক্লাসমেট অর্থাৎ লিজু কিংকে এক মেয়ে জিজ্ঞেস করে, বাচ্চা, তোমার মুখ সবসময় এত নোংরা থাকে কেন? এদিকে এসো, আমি তোমার মুখটা পরিষ্কার করে দিই। কিন্তু বেচারা লিজু কিং শুধু নিজের মুখটাকে সেই মেয়েটির হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিল। এটা দেখে টিয়ানি বলে, বাচ্চা, আমি তোমার সিনিয়র। এ কথা শুনে লিজু কিং আর তার কথা অমান্য করতে পারে না। টিয়ানি তার রুমাল দিয়ে লিজু কিংয়ের মুখ পরিষ্কার করে দেয়, আর তার মুখ দেখেই টিয়ানি অবাক হয়ে বলে, তুমি তো বেশ সুদর্শন। এ কথা শোনা মাত্র লিজু কিং সেখান থেকে বাইরে চলে যায় এবং রাস্তার ওপর পড়ে থাকা ধুলো মাটি তুলে নেয়। সে বলতে থাকে, স্ক্যাভেঞ্জার ওয়ার্ল্ডে অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবসময় ভালো নয়। এরপর সে আবার নিজের মুখটা নোংরা করে ফেলে। সে ডেস্টিনি ফ্লাওয়ারের সন্ধানে কে জানি কত ধরনের হার্ব নিয়ে আসত এবং সেইগুলো বিক্রি করে দিত। এভাবেই কয়েক মাস কেটে যায়। এরপর একদিন লিজু কিং ক্লাসে এসে দেখে পুরো ক্লাসরুম খালি পড়ে আছে। সেখানে চেন নেই, টিয়ানি নেই, এমনকি মাস্টার বাইও নেই। তবে সেখানে সে মাস্টার বাইয়ের একটি নোট দেখতে পায়। তিনি লিখেছিলেন, বাচ্চা, তুমি ফরবিডেন জোনে গিয়েছিলে, তাই আমি তোমাকে বিদায় বলতে পারিনি। তোমার মাস্টারকে একটি জরুরি বিষয়ের কারণে এখান থেকে চলে যেতে হচ্ছে। কিন্তু স্ক্যাভেঞ্জার ক্যাম্পে তোমার মতো একটি হীরের সঙ্গে দেখা হয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। সত্যি বলতে আমিও তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু তোমার নিজেরও একটি ডেস্টিনি রয়েছে যেটা তোমাকে অনুসরণ করতে হবে। তাই আমি তোমার জন্য একটি ভাইটাল এলিক্সার তৈরি করার ফর্মুলা রেখে গিয়েছি। সেই রেসিপি অনুসরণ করে তুমি একটি ভাইটাল এলিক্সার তৈরি করতে পারবে যা ভবিষ্যতে হাজার হাজার মানুষের জীবন বাঁচাবে। আমি এটাও জানি যে তোমার হয়তো আমার চলে যাওয়াটা ভালো লাগেনি, তাই আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই পৃথিবী আমাদের জন্য কেবল একটি সরাইখানা। এটা এমন একটি যাত্রা যেখানে আমাদের সঙ্গে অনেক মানুষের দেখা হবে এবং একসময় তাদের কাছ থেকে আমাদের বিচ্ছিন্নও হতে হবে। তাই আমরা যদি বেঁচে থাকি তাহলে একদিন অবশ্যই আমাদের আবার দেখা হবে। লিজু কিংও তার শেষ কথাগুলো মনে মনে পুনরাবৃত্তি করতে থাকে। যতদিন আমরা বেঁচে আছি, একদিন না একদিন আমাদের অবশ্যই আবার দেখা হবে। এরপর লিজু কিংও নিজের বাড়ির দিকে রওনা দেয়। সেখানে মিস্টার লে তাকে নিতে এসেছিলেন। তিনি তাকে বলতে শুরু করেন, ভাইটাল এলিক্সার তৈরি করে তুমি অন্যদের সাহায্যও করতে পারবে এবং এর মাধ্যমে কিছুটা উপার্জনও হয়ে যাবে। তাই ভালোভাবে পড়াশোনা করো। ভবিষ্যতে তোমাকে মাস্টার বাইয়ের এই দয়ার প্রতিদানও দিতে হবে। আর হ্যাঁ বাচ্চা, আমি চাই না তুমি বারবার ফরবিডেন জোনের আশেপাশে ঘুরে বেড়াও। আমার কথা শোনো এবং ডেস্টিনি ফ্লাওয়ারের সন্ধান করা ছেড়ে দাও। আমিও এখন আর শক্তিশালী হতে চাই না। আমি অন্যরকম কিছু পরিকল্পনা করেছি। সং টাটাও সিটিতে আমি একটা ছোট বাড়ি খুঁজে নেব, সেখানে একটা বাগান তৈরি করব এবং একটা কুকুরও পালন করব। আমারও এখন অবসর নেওয়া একজন মানুষের মতো শান্তিতে জীবন কাটাতে ইচ্ছে করছে। এর জবাবে লিজু কিং বলে, সিনিয়র, আপনার হাতের রান্না আমার ভীষণ পছন্দ, আর আমার মনে হয় না বহু বছর ধরে খেলেও আমার মন ভরবে। তাই আপনাকে অবশ্যই বেঁচে থাকতে হবে যাতে আমি আপনার হাতের তৈরি খাবার উপভোগ করতে পারি। এই কারণেই আমি কখনোই ডেস্টিনি ফ্লাওয়ারের সন্ধান ছাড়ব না। এ কথা শুনে মিস্টার লে বলেন, বাচ্চা, তুমি সত্যি এক নম্বরের জেদি। মাস্টার বাই ক্যাম্প থেকে চলে যাওয়ার পরেও লিজু কিং বরাবরের মতো ডেস্টিনি ফ্লাওয়ারের সন্ধানে ফরবিডেন জোনে চলে যায়। সেই সময় লিজু কিং বুঝতে পারে যে সে নিজের শ্যাডোকে নিয়ন্ত্রণ করতে পারছে। লিজু কিং বলতে থাকে, ফরবিডেন জোনে থাকা ডার্ক প্রেজেন্স অনেকবার আমাকে গ্রাস করার চেষ্টা করেছিল। তারা ভয়ঙ্কর স্পিরিট মিস্টের আড়ালে লুকিয়ে আমার পিছু নিয়েছিল। এরপর এক রাতে আমার মুখোমুখি হয় নাইট অফ দ্য 100 ডেমনসের। আমি কোনো মতে তাদের হাত থেকে নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই ডেমনগুলো আমার পিছু ছাড়ার কোনো নাম নিচ্ছিল না। ঠিক তখনই আমি ফরবিডেন জোনের মধ্যে স্যাং টেম্পল দেখতে পাই। এটিকে অ্যাজুর স্পিরিট টেম্পল নামেও পরিচিত বলা হয়। স্ক্যাভেঞ্জারদের কিংবদন্তি অনুযায়ী এই টেম্পলটি প্রাচীনকালে নির্মাণ করা হয়েছিল। যদি রাতের সময় তুমি ফরবিডেন জোন থেকে বের হতে না পারো, তাহলে সেই টেম্পলের ভেতরে লুকিয়ে পড়বে। সেই সময় শুধু স্যাং টেম্পলই তোমার জীবন বাঁচাতে পারে। এই কারণেই লিজু কিং সেই টেম্পলের ভেতরে প্রবেশ করে। সে জানত না এই কিংবদন্তি সত্যি না মিথ্যা। ঠিক সেই সময় সেখানে একটি ডোম তৈরি হতে শুরু করে। সেই ডোমের ভেতরে ডেমনগুলো প্রবেশ করতে পারছিল না, তাই তারা রেগে গিয়ে সেই শিল্ডের ওপর আক্রমণ করতে শুরু করে। লিজু কিং এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। যদি সঠিক সময় সে এই টেম্পলটি খুঁজে না পেত, তাহলে নাইট অফ দ্য 100 ডেমনসের হাতে সে মারা যেত। এরপর লিজু কিং টেম্পলটি এক্সপ্লোর করতে শুরু করে। সেই টেম্পলের চারপাশে অনেক প্রাচীন ধ্বংসাবশেষ ছিল। একই সঙ্গে সে সেখানে দুটি মূর্তি দেখতে পায়, যার মধ্যে একটি ছিল বুদ্ধের মূর্তি এবং অন্যটি ছিল একজন যোদ্ধার বিশাল মূর্তি।
জুচু কৌতূহলী হয়ে সেই মূর্তির গায়ে হাত রাখে, আর সে হাত রাখার সঙ্গে সঙ্গেই সেখানে গোল্ডেন এনার্জি সক্রিয় হয়ে সরাসরি জুকিংয়ের শরীরের মধ্যে প্রবেশ করতে শুরু করে। এতে জুকিং ভীষণ কষ্ট পেতে থাকে। শুধু তাই নয়, সে একটি স্বর্গীয় কণ্ঠও শুনতে পায়। সেই কণ্ঠ জানায় স্যাংদাও নেশনের লেগেসিকে হেভেনলি ব্লেড বলা হয়। এই লেগেসি শুধুমাত্র সেই ব্যক্তিই পাবে যার ভাগ্য তার প্রতি অনুকূল। কেবল সেই ব্যক্তি আমার ডাও সেন্স অর্জন করতে পারবে। তাই নিজের শরীরকে ব্যবহার করে আমার ব্লেড ইন্টেন্টকে প্রকাশ করো। তুমি আমার ডাও সেন্সকে বুঝতে পারবে কিনা তা তোমার ভাগ্যের উপর নির্ভর করবে। এদিকে জুকিং এই ডিভাইন লেগেসি দেখে ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু ঠিক তখনই ফরবিডেন জোনে আরও একটি এন্টিটি জেগে উঠে। এটিকে ইরি বুদ্ধা হেড মনস্টার বলা হতো। সেই মনস্টার ইভিল মিস্ট তৈরি করতে করতে স্যাং টেম্পলের সামনে এসে পৌঁছে যায়। এরপর সে টেম্পলের চারপাশে থাকা শিল্ডের ওপর আক্রমণ করে সেটিকে ফাটিয়ে দিতে শুরু করে। এটা দেখে জুকিংও কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। সে বুঝতে পারে বিশাল ডেমনটি ব্যারিয়ারটি ভেঙে ফেলতে চাইছে। এরই মধ্যে সেই ডেমন ব্যারিয়ার ভেদ করে নিজের দুই হাত তার ভেতরে ঢুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সেই স্বর্গীয় কণ্ঠ ডেমনটিকে বলে, সেখানেই থেমে যাও। একই সঙ্গে সেখানে থাকা মূর্তিটির ভেতর থেকে প্রচণ্ড ভয়ঙ্কর ডিভাইন পাওয়ার বের হতে শুরু করে। এর ফলে পুরো টেম্পল কেঁপে উঠতে থাকে। এরপর সেখানকার মাটি চিরে একটি গোল্ডেন ফর্ম বেরিয়ে আসতে শুরু করে। সে বলতে থাকে, ডাও কোড এখানে 10,000 বছর ধরে প্রতিষ্ঠিত রয়েছে, তাই এই জায়গায় ডেমনদের আসা একেবারেই অনুমোদিত নয়। তারপরও তুমি এই ব্যারিয়ার ভেঙে এখানে প্রবেশ করার সাহস দেখিয়েছ। তোমার মতো সামান্য একটি ডেমনের এত বড় সাহস কিভাবে হলো যে তুমি আমার আদেশ অমান্য করবে? এরপর মাটি চিরে সেই ফর্মটি সম্পূর্ণভাবে বেরিয়ে আসে। জুকিংও বাতাসে ভেসে থাকা সেই ধর্ম ফর্মের সামনে গিয়ে দাঁড়ায়। অন্যদিকে সেই ডেমন ব্যারিয়ারের ভেতরে প্রবেশ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। সেটা দেখে গোল্ডেন ধর্ম ফর্মটি তাকে বলতে থাকে, তোমার রক্ত এই পৃথিবীকে কলুষিত করছে, তোমার ছায়া অশুভ। আসলে এই ধর্ম ফর্মটি ছিল এই টেম্পলের গার্ডিয়ান। জুকিং এই ডিভাইন গার্ডিয়ানকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। এরপর সেই গার্ডিয়ান ডেমনটিকে বলতে শুরু করে, তুমি এখানে এসে আমার অনন্ত নিদ্রাকে ব্যাহত করেছ, আর সেই কারণে এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ঠিক তখনই হঠাৎ জুকিংয়ের হাতে একটি ব্লেডের রূপ তৈরি হয়। সে নিজের হাতই নিয়ন্ত্রণ করতে পারছিল না, আর এরই মধ্যে সেই সোর্ড থেকে প্রচণ্ড শক্তিশালী ডিভাইন পাওয়ার বের হতে শুরু করে। অন্যদিকে সেই ডেমনও ব্যারিয়ারটি পুরোপুরি ভেঙে ফেলেছিল। এরপর সে তার ডেমনদের জুকিংয়ের উপর আক্রমণ করার জন্য পাঠিয়ে দেয়। এদিকে জুকিং চাইলেও নিজের হাত নিয়ন্ত্রণ করতে পারছিল না। একই সঙ্গে তার মনে হচ্ছিল কোনো এক ধরনের ডাও সেন্স তার শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। ঠিক তখনই গার্ডিয়ান যখন নিজের ব্লেডটি সেই ডেমনের দিকে নিয়ে আক্রমণ করতে ছুটে যায়, জুকিংও সেই ডাও সেন্সকে গ্রহণ করে স্যাং ইয়ের লাভস বলে চিৎকার করে সরাসরি সেই ডেমনের ওপর আক্রমণ করে বসে। এই আঘাতটি ছিল ভয়ঙ্কর শক্তিশালী। আঘাতটি ডেমনের গায়ে লাগার সঙ্গে সঙ্গেই সেটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়। জুকিংয়ের এই মুভটি ছিল সত্যিই অসাধারণ, আর সেই ডেমন মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সেই সোর্ড ইন্টেন্টও ধীরে ধীরে অদৃশ্য হতে শুরু করে। কিন্তু জুকিং এই সোর্ড ইন্টেন্টটি হাতছাড়া করতে চায়নি, তাই সে দ্রুত সেটিকে মনে গেঁথে নিতে শুরু করে। এটিকে মনে রাখা এবং ভালোভাবে বুঝে নেওয়া জুকিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাই সে নিজের মনের মধ্যে গার্ডিয়ানের মুভটি বারবার রিপ্লে করতে থাকে, যাতে সে সেই মুভের প্রতিটি খুঁটিনাটি বুঝতে পারে। এরপর পুরো রাত অনুশীলন করার পর অবশেষে জুকিং সেই মুভটি আয়ত্ত করে ফেলে। তার শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে আসে। তার শরীরের প্রতিটি শিলা সেই এনার্জিতে পূর্ণ হয়ে যায়। এরপর আমাদের তার মাইন্ড স্পেসের দৃশ্য দেখানো হয়। সেখানে এখন 3টি নয় বরং 4টি শক্তিশালী টাইগার ছিল। এভাবে জুকিং চি কন্ডেনসেশনের 4র্থ লেভেলে পৌঁছে যায়। কিন্তু এই ব্রেকথ্রুর পরেও প্রচুর এনার্জি তার শরীরের মধ্যে প্রবেশ করতে থাকে, আর এই কারণেই সে আবারও একটি ব্রেকথ্রু করে ফেলে। সেখানে আরও একটি 5ম টাইগার উপস্থিত হয়। 5টি টাইগার একসঙ্গে মিলে কুইন তৈরি করে। এটিকেই 5th ভার্চুয়ালাইজেশন বলা হয়, এবং এটি ছিল একটি বিশাল সাফল্য। জুকিং শুধু 5ম লেভেলেই পৌঁছায়নি, বরং সরাসরি সেই লেভেলের শিখরেও পৌঁছে যায়। সে মনে মনে ভাবতে থাকে, গার্ডিয়ানের সঙ্গে আমি মাত্র একটি স্ট্রাইক হিট করেছিলাম, আর সেই একটি আঘাতের জোরেই আমি প্রায় 2টি লেভেল পার হয়ে গেছি। এরপর সে সেখানে একটি পাথর দেখতে পায়। এটিকে স্কার রিমুভিং স্টোন বলা হতো, তাই জুকিং সঙ্গে সঙ্গেই সেটিও তুলে নেয়। এরপর সে সরাসরি সেই গার্ডিয়ানের সামনে মাথা নত করে তাকে ধন্যবাদ জানাতে থাকে। কিন্তু ঠিক তখনই জুকিং সেখানে কারো আশার শব্দ শুনতে পায়, তাই সঙ্গে সঙ্গে নিজের ড্যাগার বের করে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়। আসলে এই লোকটি কিশুটং সেক্টের সঙ্গে যুক্ত পিক মাস্টারের একজন জুনিয়র ছিল। কিশুটং সেক্টকে 7 ব্লাড আই ফ্যাকশনও বলা হতো, তাই এখন থেকে আমরা এই সেক্টকে সেই নামেই উল্লেখ করব। লোকটি জুকিংকে বলে, বাচ্চা, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আসলে কেউ একজন আমাকে বলেছিল এই টোকেনটি যেন তোমার কাছে পৌঁছে দিই, কিন্তু জুকিং সেই টোকেনটিও তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। লোকটি তাকে বলতে থাকে, এই টোকেনটি সঙ্গে রাখলে তুমি আশেপাশের যে কোনো সিটিতে ভ্রমণ করতে পারবে, পাশাপাশি একবার ফ্রি টেলিপোর্টেশনের সুবিধাও পাবে। তাই যাও এবং 7 ব্লাড আই ফ্যাকশনের ডিসাইপল ট্রায়ালে অংশগ্রহণ করো। এতটুকু বলেই লোকটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। জুকিং বলতে থাকে, সম্ভবত মাস্টার বাই তাকে এখানে পাঠিয়েছেন। আমি তো এই 7 ব্লাড আই ফ্যাকশন সম্পর্কে কিছুই জানি না। এরপর জুকিং ফরবিডেন জোন থেকে সরাসরি ক্যাম্পে ফিরে আসে। সেখানে তার সামনে
সামনে একটি ভয়ঙ্কর বিস্ট ছিল। একই সঙ্গে অদ্ভুত ধরনের পোশাক পরা কিছু সৈন্য সেখানে উপস্থিত ছিল। আসলে এটি ছিল পার্টিং পাথ থেকে আসা একটি কাফেলা। আসলে এটি একটি ইভিল সেক্ট এবং এটিকে লেইটো কাল্ট নামেও পরিচিত বলা হতো। ঠিক তখনই একটি মেয়ে সেই ক্যারেজের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসে। আসলে এই মেয়েটিই ছিল সেই ব্যক্তি যার জীবন জুকিং বাঁচিয়েছিল। সে সঙ্গে সঙ্গে জুকিংয়ের কাছে এসে তাকে বলতে শুরু করে, আমার ভাই আমাকে নিতে এসেছে, তাই আমি বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমি দেখেছি আপনি সবসময় অনেক বেশি হতাশ থাকেন। এরপর সে জুকিংকে একটি সুইট এগিয়ে দেয়। সে বলে, আমার মা আমাকে বলেছিলেন মন খারাপ থাকলে সুইট খেলে অনেক ভালো অনুভব হয়। এ কথা শুনেই জুকিং সেই সুইটটি গ্রহণ করে নেয়। একই সঙ্গে সে মেয়েটিকে স্কার রিমুভিং স্টোনটিও উপহার দেয়, কারণ মেয়েটির মুখে একটি স্কার ছিল। ঠিক তখনই সেই মেয়েটির ভাই তাকে ডাকতে শুরু করে, কিন্তু সেখান থেকে যাওয়ার আগে মেয়েটি জুকিংকেও তার সঙ্গে যাওয়ার জন্য বলে। তবে জুকিং তাকে ভালোভাবে বুঝিয়ে যেতে অস্বীকার করে। এরপর মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার পর জুকিংও নিজের বাড়ির দিকে রওনা হয়। সে মনে মনে বলতে থাকে, আমার বাড়ি তো এখানেই, আমার বাড়ি খুব বড় নয়, কিন্তু এটি অনেক সুন্দর। একই সঙ্গে জুকিং মিস্টার লের কথা মনে করতে থাকে। হঠাৎ করেই তার সঙ্গে দেখা করার জন্য সে ভীষণ ব্যাকুল হয়ে ওঠে। সে মনে মনে বলতে থাকে, বাড়িতে এমন একজন মানুষ আছে যে সব সময় গরম খাবার নিয়ে আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি না যাওয়া পর্যন্ত তিনিও খাবারে হাত দেন না। তিনি একটু বুড়ো হয়ে গেছেন, তাতে কি হয়েছে? তিনি আমার সঙ্গে হাসি ঠাট্টা করতে এবং আমাকে বিরক্ত করতে ভীষণ পছন্দ করেন। তিনি আমার গাইড, তিনি আমার বাবা, তিনি আমার ভাই এবং তিনিই আমার পরিবার। যতক্ষণ তিনি আছেন ততক্ষণই আমার বাড়ি আছে। তার মধ্যেই সেই জায়গাটা রয়েছে যেখানে আমি ক্লান্ত হয়ে ফিরে আসতে পারি। সিনিয়র লে এই মরুভূমির মতো পৃথিবীতে আমার একমাত্র আশ্রয়। আর এখন তার সঙ্গে দেখা করার উত্তেজনায় জুকিং দরজা খুলে ফেলে, কিন্তু দরজার ওপাশে যে দৃশ্য তার সামনে ছিল সেটা দেখা মাত্রই জুকিংয়ের বুক কেঁপে ওঠে। আর এর সঙ্গেই এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, ভালো থাকবেন।